রহিম দাসের সেই বিখ্যাত দোহা মনে আছে? জো রহিম উত্তম প্রকৃতি কা করি শকত কুসুঙ্গ, চন্দন বিষ ব্যাপত নহি, লিপটে রহত ভুজঙ্গ। অর্থাৎ যে উত্তম প্রকৃতির কুসঙ্গ তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক যেমন চন্দন গাছে বিষধর সাপ জড়িয়ে থাকলেও চন্দনের সুবাস কমে না, বিষও চন্দনকে ছুঁতে পারে না। 2015 সালে নীতিশ কুমার যখন এই কথাটি বলেছিলেন, অনেকে হয়তো ভেবেছিলেন নিশানা লালু যাদব, কিন্তু রাজনৈতিক চাণক্যরা জানতেন সেই তীক্ষ্ণ বার্তা ছিল আসলে বিজেপির উদ্দেশ্যে। আজ সেই ধুরন্ধর নীতিশ কুমারের মুখেই আবার সেই চতুর রহস্যময় হাসি। কারণটা বাকিপুর, যেখানে বিজেপির 30 বছরের অহংকারের দুর্গে আছড়ে পড়েছে প্রলয়। আর সেই এক হাড়ের কম্পনেই আজ কেঁপে উঠেছে দিল্লি। আজ 5ই আগস্ট 2026 সংসদ ভবনে নিজের চেম্বারে জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। পাশে নীতিশ কুমার আর সঙ্গে তার দুই বিশ্বস্ত অনুচর লালন সিং এবং সঞ্জয় ঝা। হ্যাঁ, সেই লালন আর সঞ্জয় নীতিশ কুর্সি ছাড়ার পর থেকেই যাদের অমিত শাহের অদৃশ্য সুতোর পুতুল বলে মনে করা হচ্ছিল। কিন্তু আজকের এই হাই ভোল্টেজ বৈঠকে সব থেকে বড় রাজনৈতিক ধামাকা কোনটা জানেন? বৈঠকে নেই অমিত শাহ। যে অমিত শাহ নেপথ্যে কলকাঠি নেড়ে নীতিশকে পাটনার মসনদ থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, যার নীল নকশায় বিহারের কুর্সিতে বসেছেন সম্রাট চৌধুরী, সেই অমিত শাহকে বাদ দিয়েই আজ মোদী নীতিশ মুখোমুখি হলেন। পাল্টিরাম বা ধুরন্ধর যে নামেই ডাকার চেষ্টা করুন না কেন, নীতিশ কুমার কিন্তু এত সহজে খেলার মাঠ ছাড়ার বান্দা নন। বাকিপুরের এই এক হারের ধাক্কায় কি তবে বদলে যাচ্ছে পাটনা থেকে দিল্লির পুরো সমীকরণ? সম্রাট চৌধুরীর তখ্ত উল্টে দিয়ে নীতিশকে ফের বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রীত্বে, নাকি বিহারের রাজনৈতিক নাট্যে শুরু হতে চলেছে এক মহা খেলা? আসুন খুলে দেখি বিহারের এই রাজনীতির রহস্যময় পর্দা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ক্ষমতার হেসেলে ঝড় উঠেছে, আর তার কেন্দ্রবিন্দুতে সেই এক নাম, নীতিশ কুমার। ঘটনার শুরু বাকিপুর দিয়ে। বাকিপুরের ফল যখন প্রকাশ পাচ্ছিল, সংসদ ভবনের প্রবেশদ্বারে নীতিশ কুমারের মুখে ছিল সেই ট্রেডমার্ক হালকা হাসি। অন্যদিকে বিজেপি নেতাদের মুখ একদম ফ্যাকাশে। কারণটা পরিষ্কার, বিজেপি হাতছাড়া করতে চলেছে তাদের দুর্ভেদ্য দুর্গ বাকিপুর আসনটি। এই আসন কিন্তু যেমন তেমন কোনো আসন নয়, বিজেপি সভাপতি নীতিন নবীনের খাস তালুক। পরপর 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন তিনি। 1995 সাল থেকে 2006 মৃত্যুর আগে পর্যন্ত বাকিপুরের বিধায়ক ছিলেন নীতিনের পিতা নবীন কিশোর। 2006 থেকে 2026 রাজ্যসভায় যাওয়ার আগে পর্যন্ত পিতার শূন্য স্থান ছিল বিজেপির বর্তমান জাতীয় সভাপতি নীতিন নবীনের দখলে। ফলে সেখানে গেরুয়া শিবিরের হারের ঝটকাটা বুঝতে পারছেন। 2015 সালের কথা ভাবুন, যখন নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে ফের লালু যাদবের সঙ্গে জোট করে লড়াই করে বিজেপিকে হারিয়েছিলেন। তখনও কিন্তু এই বাকিপুরে জিতেছিলেন নীতিন নবীন। আর আজ জেডিইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ। বিহারে প্রথমবার বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ক্ষমতায়। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির এত রথী মহারথী, অথচ সেই বাকিপুরেই ধূলিসাৎ বিজেপি। হিসাব খুব স্পষ্ট। প্রশান্ত কিশোর যাকে আনপার বলেন, সেই সম্রাট চৌধুরীর মাত্র 3 মাসের সরকারি বিহারের মানুষ এনডিএর উপর বীতশ্রদ্ধ। আর এই একই হারেই মোদী সরকারের পায়ের নিচের জমি নড়ে গেছে, যার রেশ দেখা গেল দিল্লিতে। মাত্র 3 মাস আগেই যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিল বিজেপি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সেই নীতিশকেই ডেকে পাঠালেন। মোদীর চেম্বারে দীর্ঘ বৈঠক হলো। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউ এর কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং নীতিশের দলের জাতীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় ঝাও। নীতিশ নিজেই টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন। বোঝা যাচ্ছে আসল খেলাটা কোথায় হচ্ছে। একসঙ্গে অনেক প্রশ্ন সামনে আসছে। 3 মাস আগে নীতিশকে সরিয়ে বিজেপি যে ভুলটা করেছিল, বাকিপুরের ধাক্কায় কি তার মাসুল টের পাচ্ছে দিল্লি? প্রধানমন্ত্রী মোদী কি এখন চরম ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, সম্রাট চৌধুরীর তখ্ত কি এবার তবে উল্টে যাওয়ার মুখে? বিহারের রাজনীতিতে কি নতুন করে মহানাটকের ইঙ্গিত মিলছে? বাকিপুরের পতন বিজেপিকে যে কি পরিমাণ ঝাঁকুনি দিয়েছে তা বুঝতে হলে একটা ছোট্ট তথ্য জেনে রাখুন। 30 বছর ধরে এই আসনে একচ্ছত্র দাপট। 50% বেশি ভোটার উচ্চ বর্ণের হিন্দু। পাটনার গদিতে বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ক্ষমতা, পার্টির জাতীয় সভাপতি নিজের ঘরের ছেলে।
অহংকার এতটাই তুঙ্গে ছিল যে বিজেপি ভেবেছিল কাকে প্রার্থী করা হলো তাতে কিছু যায় আসে না, জয় সুনিশ্চিত। কিন্তু জনগণ বিজেপির সেই দম্ভ ধুলোয় মিশিয়ে দিয়েছে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি এক নিমিষে গুড়িয়ে দিয়েছে বিজেপির 3 দশকের লালিত এই দুর্ভেদ্য দুর্গ। ফলাফল, দিল্লি থেকে পাটনা কম্পন শুরু হয়ে গেছে। হার নিশ্চিত হওয়ার পর দিনই শটান দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ পৌঁছে গেল নীতিশ কুমারের কাছে। আর তারপরই আজকে মোদী নীতিশ হাই ভোল্টেজ বৈঠক। নীতিশের থেকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছিনিয়ে নিয়ে তাকে জোর করে রাজ্যসভায় ঠেলে পাঠানো হয়েছিল, যার পর থেকে ক্ষোভে ফুঁসছিলেন তিনি। আর সেই ক্ষোভের আগুনেই ঘি ঢেলেছে বাকিপুরের ফল। কোর রাজনৈতিক অন্দরের খবর, মোদী নীতিশের এই রুদ্ধদ্বার বৈঠকের পেছনে একটাই ছক, ক্ষুব্ধ নীতিশের মান ভাঙানো আর ড্যামেজ কন্ট্রোল করা। কারণ বিজেপি নীতিশকে বিহার থেকে সরাতে চাইলেও নীতিশের মন পড়ে রয়েছে সেই পাটলিপুত্রের সিংহাসনে। একদিকে তিনি ছেলে নিশান্ত কুমারকে রাজনীতিতে সক্রিয় করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সরকারের পারফরমেন্স নিয়ে একের পর এক রিপোর্ট কার্ড চেয়ে হাসফাস অবস্থা করছেন এনডিএ নেতৃত্বে। কুর্সি ছাড়লে কি হবে? বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের ছায়া কিন্তু 1 ইঞ্চিও কমেনি। দলীয় উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রীর সঙ্গে ঘন ঘন বৈঠক, হঠাৎ করে সরকারি প্রকল্পের পর্যালোচনা। নীতিশ বুঝিয়ে দিচ্ছিলেন রিমোট কন্ট্রোল এখনো তার হাতেই। কিন্তু গন্ডগোলটা পাকালো এই বাকিপুর উপনির্বাচন। মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর এটাই ছিল প্রথম নির্বাচন যেখানে নীতিশ কুমারকে প্রচারে ত্রিসীমানায় দেখা যায়নি। এর পেছনে রাজনীতিটা ভারী আকর্ষণীয়। নীতিশের মুখ্যমন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়ার পর জেডিইউ দাবি করেছিল এই বাকিপুর আসনটি যেন তাদের ছাড়া হয়। বিজেপি তার শটান খারিজ করে দেয়। ব্যাস, ক্ষুব্ধ নীতিশ সোজা কৌশলগত নীরবতা বজায় রাখলেন, প্রচার থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিলেন। ফল যা হওয়ার তাই হলো। বিহারে গণনার ছক যত এগোচ্ছিল আর প্রশান্ত কিশোরের দল এগোচ্ছিল, ঠিক তখনই দিল্লির সংসদে দেখা গেল নীতিশের সেই রহস্যময় চওড়া হাসি। বিরোধী সাংসদের মিষ্টি নমস্কার জানিয়ে তিনি নিঃশব্দে যে বার্তা দিয়ে গেলেন তার মূল কথা, নীতিশ ছাড়া বিহারে বিজেপির ভবিষ্যৎ শূন্য। আর জাতীয় রাজনীতিতে বহু পুরনো একটা প্রবাদ আছে, বিহার থেকেই নাকি বিদায়ের ঘন্টা প্রথম বাজে দিল্লির ক্ষমতার। বাকিপুরে প্রশান্ত কিশোর 49% উপর ভোট পেয়েছেন, জিতেছেন 19,324 ভোটে। এর থেকে বিজেপির কাছে বড় ব্যথা আর কি হতে পারে? অতএব বিজেপির বুকে ধুকপুকানি বাড়তে বাধ্য। ভুল বুঝতে পেরে শেষমেশ হাল ধরলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। আর সেই কারণেই বৈঠকে সঞ্জয় ঝায়ের অন্তর্ভুক্তি। জেডিইউ এর চাণক্য বলে পরিচিত সঞ্জয় ঝায়ের এই বৈঠকে উপস্থিতি কোনো সৌজন্যমূলক বার্তা নয়, এটা স্পষ্ট জোটের নতুন সমীকরণ, আসন সমঝোতা এবং ভাঙন রোখার এক চরম রাজনৈতিক কৌশল। একদিকে মোদী অমিত শাহের তথাকথিত অলৌকিক রাজনৈতিক হাওয়া, অন্যদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব আর ক্ষুব্ধ যুব সমাজের লাগাতার আন্দোলন। জনগণের সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই ফলাফলে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম সংকটে পড়ে নীতিশ কুমারের শরণাপন্ন হতে হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা এখন এখানেই, যে নীতিশ কুমারকে বিজেপি বারবার অপমান করেছে, তার হাত থেকে মুখ্যমন্ত্রীর কুর্সি কেড়ে নিয়েছে, সেই অপমান কি নীতিশ এত সহজে ভুলে যাবেন? বিজেপি বিরোধী এই বিশাল গণজোয়ারের মুখোমুখি দাঁড়িয়ে যেখানে যুব সমাজ আর সাধারণ মানুষ এনডিএর বিরুদ্ধে রাজপথে সোচ্চার, সেখানে দাঁড়িয়ে নীতিশ কি আদৌ বিজেপির ডুবে যাওয়া নৌকার হাল ধরবেন, নাকি বাকিপুরের এই ধাক্কার পর বিহারের রাজনীতিতে আবার কোনো নতুন পট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন নীতিশ? রাজনৈতিক জল কোন দিকে গড়ায় তা দেখতে কিন্তু চোখ রাখতেই হবে আগামী কয়েকদিনের পটভূমিতে। বাকিপুরের পতন কেবল একটি উপনির্বাচনী হার নয়, এটি বিহারের রাজনৈতিক সমীকরণে এক ভূমিকম্প। এই হারের গভীরতা বুঝতে হলে অঞ্চলটির জনসংখ্যা তাত্ত্বিক এবং সামাজিক প্রেক্ষাপট বোঝা জরুরি। বাকিপুর এমন একটি কেন্দ্র যা 1995 সালে লালু প্রসাদ যাদব কেরিয়ারের পিক ফর্মে থাকা সত্ত্বেও বিজেপির হাতছাড়া হয়নি। পাটনা তথা পুরো বিহারের সবচেয়ে প্রভাবশালী এবং সমৃদ্ধ আসন হিসেবে পরিচিত এই কেন্দ্রটিতে প্রায় 50% উচ্চ বর্ণের ভোটারের বসবাস। বিজেপি নেতৃত্ব হয়তো বলতে পারে যে সাবেক বিধায়ক তথা বর্তমান সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের বদলে নতুন প্রার্থী দেওয়ার এই ফল,
কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। উচ্চ বর্ণের যে ভোট ব্যাংক ছিল বিজেপির মূল ভর কেন্দ্র, তারাই যখন বিজেপি প্রার্থীকে প্রায় 20,000 ভোটের ব্যবধানে পরাজিত করে, তখন বুঝতে হবে বিপদ কতটা গভীর। আজকের তরুণ প্রজন্ম এবং ঐতিহ্যবাহী ভোটার শ্রেণী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, যার প্রতিধ্বনি এখন রাজ্য ছেড়ে কেন্দ্রীয় রাজনীতিতেও। রাজনৈতিক অন্দরের সমীকরণগুলো এখন দ্রুত বদলাচ্ছে। বোঝা যাচ্ছে অমিত শাহের কৌশল ব্যর্থ। নীতিশ কুমারকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে বিহারে নিজস্ব আধিপত্য কায়েম করার জন্য অমিত শাহ যে নীল নকশা তৈরি করেছিলেন তা সম্পূর্ণ ধসে পড়েছে। বাকিপুরের ফল এই কেন্দ্রীয় কৌশলের ওপর বড় ধাক্কা। 2, সম্রাট চৌধুরীর আসন টলমল। পরিস্থিতি সামাল দিতে না পারলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে পদত্যাগ করতে হতে পারে। তেমনটা হলে তা হবে বিজেপির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে অমিত শাহের জন্য বড় পরাজয়। 3, ভেতরের অন্তর্ঘাত এবং নতুন জোটের সম্ভাবনা। আনন্দ সিং এর মতো নেতারা মন্তব্য করেছেন, জনতা ভোট দেয় একজনকে আর কৌশলে ক্ষমতায় বসানো হয় অন্যজনকে। এই একটা বক্তব্যই এনডিএ এর অন্দরের তীব্র ক্ষোভের প্রতিফলন। গুঞ্জন রয়েছে প্রশান্ত কিশোরের জয়ের পেছনে জেডিইউ এর নীতিশ অনুগামী অংশেরও নীরব সমর্থন ছিল, যা বিজেপিকে কোণঠাসা করার একটি চাল। পরিস্থিতি স্পষ্ট, বিহারের ক্ষমতার পট পরিবর্তন হলে তার প্রভাব সোজাসুজি গিয়ে পড়বে দিল্লির মসনদে। বিরোধী শিবিরের কাছে এতদিন মনে হয়েছিল নির্বাচন কমিশন বা প্রশাসনিক প্রক্রিয়ার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে আধিপত্য, তাতে এনডিএ কে সরানো অসম্ভব। কিন্তু বাকিপুরের এই ক্ষোভ প্রমাণ করে দিল যে গণ অসন্তোষের কাছে কোনো রাজনৈতিক প্রকৌশলই শেষ কথা নয়। বাকিপুরের ফল শুধু পাটনার রাজনীতিকে ঝাঁকুনি দেয়নি, দিল্লির জোট রাজনীতির ভিতকেও নাড়িয়ে দিয়েছে। এতদিন কেন্দ্রীয় স্তরে শিবসেনা, তৃণমূল কংগ্রেস বা এনসিপির ভাঙন এবং বিভিন্ন দলের বিজেপি শিবিরে যোগদানের যে ধারা চলছিল, এই এক জয় সেই স্রোতে বড়সড় বাঁধ তৈরি করে দিয়েছে। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর মতন চতুর জোটসঙ্গীরা বুঝে গেছেন হাওয়া দ্রুত বদলাচ্ছে। রাজনৈতিক সমীকরণে 3টি প্রধান দিক এখন স্পষ্ট হয়ে উঠেছে। 1, বিজেপির উপর প্রশান্ত কিশোরের চাপ বাড়ানোর কৌশল। জয়ের পর পিকে সরাসরি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে আনপাড় বলে আক্রমণ এবং প্রশাসনিক অযোগ্যতা তুলে ধরা বিজেপি নেতৃত্বকে, বিশেষ করে অমিত শাহকে প্রবল মনস্তাত্ত্বিক চাপে ফেলেছে। 2, নীতিশ কুমারের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। নীতিশকে অনেকে বয়সের অজুহাতে বা শারীরিক কারণে অপ্রাসঙ্গিক ভাবছিলেন, কিন্তু বিহারের মাটিতে রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে প্রভাবিত। আপনি বিহারের কোনো পাড়াগাঁয়ের চায়ের দোকানেও গিয়ে বসেন, দেখবেন পাশের ছেলেটা রাজনীতির কথাই বেশি বলছে। নীতিশ দেখিয়ে দিয়েছেন যে দলকে অনুবীক্ষণ যন্ত্রে খোঁজা হচ্ছিল, তারা এত সহজে শেষ হওয়ার নয়। ছাইয়ের নিচে যে রাজনৈতিক আগুনের সলতে জ্বলছিল, এই ফলাফলের সুযোগ দিয়ে নীতিশ তার পরবর্তী মোক্ষম চালটি চালার জায়গা তৈরি করে দিয়েছেন। 3 হলো ঐতিহাসিক ছাত্র এবং তরুণ আন্দোলন। বিহারের এই তরুণ প্রজন্ম আজ চাকরি এবং ভবিষ্যতের দাবিতে রাজপথে। ইতিহাস সাক্ষী, 1974-75 সালে জেপি আন্দোলনের সূত্রপাত করেছিলেন বিহারের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই, যা তখনকার শক্তিশালী ইন্দিরা গান্ধীর সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। আজ তরুণদের এই পুঞ্জীবিত ক্ষোভ এবং জেনজির সামাজিক বার্তা বিজেপির সমস্ত পাটিগণিতকে উলটপালট করে দিচ্ছে। জেডিইউ এর প্রভাবশালী অংশ এবং অনুগামীরা যখন এনডিএ এর আধিপত্যের নিচে নিজেদের অস্তিত্ব সংকটে দেখছিলেন, ঠিক তখনই বাকিপুরের এই ধাক্কা নীতিশকে বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে নতুন শর্ত চাপানোর সুযোগ তৈরি করে দিল। নীতিশ কুমার খুব ভালো করেই বুঝে গেছেন, একটা সঠিক চাল চাললেই বিজেপি নেতৃত্ব এবং সম্রাট চৌধুরীকে পুরোপুরি কোণঠাসা করা সম্ভব। তাই বিহার জুড়ে তরুণদের এই ক্ষোভ এবং আন্দোলনকে তিনি চেপে রাখতে দিতে চান না। ওয়াটার ক্যানন বা প্রশাসনিক দমন পীড়ন চালিয়ে যে আন্দোলন থামানো যাচ্ছে না, তা নীতিশের মতন ধুরন্ধর নেতার অজানা নয়। নিজের দলকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখা এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই তার সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই কৌশলের পেছনের রাজনৈতিক গতি প্রকৃতিটা বুঝতে হবে। নীতিশ এখন দলের মাঝারি স্তরের নেতাদের উপর পুরোপুরি নির্ভর করছেন না। তিনি নিজে অফিসে অফিসে গিয়ে নজরদারি করছেন, সরকারি কাজকর্ম খতিয়ে দেখছেন। এর মাধ্যমে তিনি কেন্দ্র এবং রাজ্য বিজেপিকে স্পষ্ট বার্তা দিচ্ছেন, বিহারের রাজনৈতিক নিয়ন্ত্রণ এখনো তার হাতে। বিহারের এই আন্দোলন কেবল পাটনাতে সীমাবদ্ধ নেই, প্রয়াগরাজ থেকে শুরু করে একাধিক জায়গায় তরুণেরা রাজপথে নেমেছে। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালদের মতন বিরোধী নেতারা
যখন জাতীয় স্তরে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, ঠিক তখনই বিহারের এই আন্দোলন বিজেপির দিল্লির আসনকেও ঝুঁকিতে ফেলেছে। বিশ্বগুরুর ভাবমূর্তি যেমন টাল খেয়েছে, তার চেয়ে বেশি চিড় ধরেছে চাণক্য ভাবমূর্তিতে। এতদিন অমিত শাহকে বিজেপির যে মাস্টার কৌশলী হিসেবে দেখা হতো, যার কাছে বিরোধী সমস্ত দলের ভেতরের খবর থাকতো, আজ তিনি নিজেই ব্যাকফুটে। সহজ ভাষায় বললে গোপন ছক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ এখন প্রকাশ্যে চলে এসেছে। সংসদীয় অধিবেশন শেষ হওয়ার পর বিজেপির এই কোণঠাসা অবস্থা কোন মোড় নেয় এবং নীতিশ কুমার তার চূড়ান্ত চালটি কিভাবে চালেন, সেই দিকেই তাকিয়ে গোটা দেশের রাজনীতি। জেনজির অসন্তোষ আন্দোলন তার ধাক্কায় বাকিপুরে ধরাশায়ী। সবার উপরে রাহুল গান্ধীর চাল। ছাত্র এবং যুব সমাজের কোনো স্পষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে এগিয়ে আসছেন রাহুল গান্ধী। তিনি এই আন্দোলনকে একটা রাজনৈতিক আকার এবং স্পষ্ট ধার দেওয়ার চেষ্টা করছেন, যা বিরোধী জোটকে নতুন অক্সিজেন দিতে পারে। ইতিহাসে দেখা গেছে বিহারে ক্ষোভের আগুন সহজে জ্বলে না, কিন্তু একবার যদি তা জ্বলে ওঠে তবে তার পরিণতি না দেখে শান্ত হয় না। আজ সেই একই ঐতিহাসিক পুনরাবৃত্তির মুখোমুখি এনডিএ। দেখুন, প্রশান্ত কিশোর চাইলে সহজে অন্য কোনো চোরাপথে পার্লামেন্টে যেতে পারতেন, কিন্তু তিনি মাটিতে নেমে লড়াই করে নিজের শক্তি যাচাই করতে চেয়েছিলেন। তার এই জয় এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে লক্ষ্য করে তার ধারালো আক্রমণ সরাসরি অমিত শাহের পছন্দ করা প্রার্থীর রাজনৈতিক যোগ্যতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। বাকিপুরের ঘটনার পর শুধু নীতিশ কুমার বা জেডিইউ একাই সক্রিয় হয়নি, আরজেডি নেতৃত্বেও ময়দানে নেমে পড়েছে। বিহারের রাজনীতিতে হাওয়া আজ কোন দিকে, তা দিল্লির ঠান্ডা ঘরে বসে মাপা সম্ভব নয়। বাকিপুরের মাটি বিজেপির 30 বছরের অহংকার চুরমার করে দিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। জনগণকে এতদিন যারা বোকা ভেবে এসেছিল, তাদের দিন শেষ। পট পরিবর্তনের এই ঝড়ে শাসকের মসনদ আজ টলমল। আর সেই সুযোগে নীতিশ কুমার তার চূড়ান্ত চাল চালতে এক চুলো দ্বিধা করবেন না। ইতিহাস বারবার সাক্ষী দিয়েছে, বিহার যখন জাগে, বিহারেই প্রথম দিল্লির বিদায় ঘন্টা বেজে ওঠে। এবার দেখার, বাকিপুরের এই দাবানল কি শুধুই পাটনার তাক্ত উল্টাবে, নাকি দিল্লির রাজনৈতিক রঙে চিরতরে বদলে দেবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।